নীরবতা বিরাজ করছে পুরো ঘর জুড়ে। নীরবতা এখন এই মৃত ঘরটির বৈশিষ্ট্য। তবে মাঝে মাঝে দেহানের কান্নার শব্দে ঘরে প্রাণ ফিরে আসে, কিন্তু আবার কয়েক মিনিটের ব্যবধানে শান্ত হয়ে যায় পরিবেশ। মুখোমুখি বসে আছেন দুই দম্পতি, কারো মুখে কথা নেই। ফয়সাল আহমেদ সামিরার বাবা মাকে বিয়ের তারিখ 2 মাস পেছানোর কথা বলাই এই নীরবতা বিরাজ করছে। সামিরার বাবা শফিউল হক বিয়ে পেছাতে চান না। একমাত্র মেয়ের বিয়ে, তারা বিয়ের সব আয়োজনও করে ফেলেছেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে বিয়ে 2 মাস পেছানো যুক্তিহীন মনে করছেন তারা। রাজিয়া বললেন, আপনারা বুঝতে পারছেন না আমরা একটা ছেলে হারিয়েছি, এভাবে ঘটা করে বিয়ে দেওয়াটা কি উচিত হবে? সামিরার মা রোকেয়া বললেন, আমাদের তো একটি মাত্র মেয়ে, আর মেয়ের তো বিয়ের বয়স হয়ে গেছে, আরো 2 মাস পেছানো সম্ভব না। ফয়সাল আহমেদ কিছু একটা ভেবে বললেন, 2 মাস যদি পেছানো না যায় তাহলে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক। ঘরোয়াভাবে কিভাবে সম্ভব? একটি মাত্র মেয়ে আমাদের, আর আমরাও বুঝতে পারছি আপনাদের অবস্থা। একটা ছেলে হারিয়েছেন, কিন্তু আরো একটা তো আছে, তার কথা কি একবারও ভেবে দেখেননি? রাজিয়া হতাশ কণ্ঠে বললেন, রোহান এই ঘটা করে বিয়েতে কখনো সম্মতি দেবে না। আর একটা ছেলে হারিয়েছে, আরো একটা ছেলে আছে বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? রাজিয়া রহমানকে উত্তেজিত হতে দেখে শফিউল হক কথা কাটিয়ে বললেন, কিছু মনে করবেন না, বলছি কি 2 মাস না, 2 বছর পর বিয়ে হলো আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের ভয়টা তো অন্য জায়গায়। ফয়সাল আহমেদ ভ্রুকুচকে বললেন, কিসের ভয়? শফিউল হক রোকেয়া জাহানকে ইশারা করলেন। রোকেয়া জাহান আমতা আমতা করতে লাগলেন। রাজিয়া দৃঢ় কণ্ঠে বললেন, যা বলার স্পষ্টভাবে বলুন, আমরা কিছু মনে করব না। রোকেয়া উসখুস করে বললেন, ঈশার কথা বলছি। ঈশা কি বাবার বাড়ি যাবে না? ঈশা বাবার বাড়ি কেন যাবে? রোকেয়া বললেন, দীপু তো আর নেই, এ বাসায় কেন পড়ে থাকবে? রাজিয়ার ফয়সাল দুজনই খুব অবাক হলেন। ফয়সাল বললেন, দীপু নেই বলে ঈশার উপর আমাদের দায়িত্ব শেষ? ঈশা আমাদের মেয়ের মতো, ঈশা দিব্যের সন্তানের মা, ঈশা এখানেই আমাদের সাথে থাকবে। এবার রাজিয়া বললেন, আর দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। আর ঈশার মতো লক্ষ্যে একটা মেয়ে আমরা পুত্রবধূ হিসেবে পেয়েছি, ভাগ্য ভালো ছিল আমাদের। ঈশার মতো মেয়ে হয় না, অনেক ভালো মেয়েটা, এই অবস্থায় আমরা তাকে একা ছাড়তে পারি না। রোকেয়া কঠিন মুখে বললেন, আমাদের মেয়ে কি কোনো অংশে কম নাকি? রাজিয়া রহমান বললেন, আমি সামিরাকে নিয়ে কিছু বলছি না, সামিরা অনেক বুদ্ধিমতী আর ভালো মেয়ে, কিন্তু ঈশাকে আমরা একা ছাড়তে পারবো না। রোকেয়া বললেন, কিন্তু কতদিন একা থাকবে? আর একা কার সংসারে থাকবে? রোহানের সামিরার সংসারে? আমরা কথা জটিল না করে সহজে বলছি, ঈশায় বাসায় থাকলে লোক বাজে কথা রটিয়ে বেড়াবে। রোহান আর ঈশা এভাবে এক ছাদের নিচে থাকতে পারবে না, আর আমাদের মেয়ে সুখেও থাকবে না। দিব্য বেঁচে থাকলে একটা কথা ছিল, আর এভাবে অন্যের সংসারে থাকতে ঈশারও ভালো লাগবে না। ঈশা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো হজম করছিল। নিজেকে এই মুহূর্তে তার খুব অসহায় মনে হচ্ছে। সে রুমে এসে দরজা আটকে দিল। তারপর দিব্যের শার্ট আঁকড়ে ধরে মাটিতে বসে পড়ল ঈশা। কান্না ভেজা কণ্ঠে বলল, এই দিব্য, দেখছো সবাই আমাকে বোঝা ভাবছে, আমাদের এখন কোথাও জায়গা নেই। তুমি আমাদের সাথে নিয়ে যেতে পারোনি? আমরা একসাথে থাকতাম, আমাদের 3 জনের একটা ছোট্ট সংসার হতো, অনেক সুখে থাকতাম আমরা। দিব্য, এই দিব্য, একটা কবিতা বানিয়েছি তোমার জন্য, শুনবে? ঈশা মলিন মুখে বলল, এক বিরোহিণী বসিয়া আছে দুবাহু মিলিয়া, কবে আসিবে তাহার প্রেমী সব বাধা পেরিয়া, অপেক্ষায় রাখিয়া সে গিয়াছে চলিয়া, আসে না কেহ যাহা হইতে কখনো ফিরিয়া, পারিব না থাকিতে প্রেমী তোমারে ছাড়িয়া, রাত্রি দিন যার কাটে তোমায় স্মরণ করিয়া, বহু ভালোবাসা রাখিয়াছি হিয়ায় বাঁধিয়া, জমা আছি শুধু তোমারে বিলাইব বলিয়া,
ভালোবাসি কাব্য তোমায়, বাসিয়া যাইব, বিধবা তোমার আমি, তোমারই রইব। ঈশা চোখ মুছে বলল, তুমি কি শুনছো না আমার কবিতা? এই দিব্য, একটু কথা বলবে আমার সাথে? অনেক কথা জমিয়ে রেখেছে, কিন্তু বলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে দিব্য, খুব কষ্ট হচ্ছে। ঈশা কান্নার শব্দ চার দেওয়ালের মাঝে আটকে গেছে। কেউ দেখলো না এই অশ্রু জল। এই পৃথিবীটা যে বড়ই স্বার্থপর। ঈশার মনের যন্ত্রণা বোঝার ক্ষমতা হয়তো আছে, কিন্তু অনুভব করার ক্ষমতা কারো নেই। রোহান সন্ধ্যায় বাসায় ফিরল। ফ্রেশ হয়ে রাজিয়া আর ফয়সালের ঘরে এলো। এ সময় দিহান তাদের সাথেই থাকে, কিন্তু আজ নেই। রাজিয়া রোহানকে দেখে বলল, ছোট দিব্যকে খুঁজছিস? রোহান মৃদু হেসে বলল, হ্যাঁ। ঈশা ঘর বন্ধ করে বসে আছে, দুপুরেও কিছু খায়নি। দিহান হয়তো ঘুমাচ্ছে। রোহান ভ্রু কুঁচকে বলল, দুপুরে খায়নি কেন? তুমি ওকে খেতে ডাকোনি? ডেকেছি তো, বলল খাবে না। মেয়েটাকে আর এভাবে দেখতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ফয়সাল আহমেদ বললেন, রোহান এখানে এসে বসো, কথা আছে। রোহান চেয়ার টেনে বাবা মার সামনে বসে পড়ল। ফয়সাল সামিরার বাবা মার শর্তগুলো বললেন। রোহান সব শুনে বলল, তোমরা তাদের কি বলেছ? ফয়সাল আহমেদ বললেন, ঈশা আমাদের সাথে থাকবে, দিহানকে ছাড়া আমরা থাকতে পারবো না। রাজিয়া বললেন, কিন্তু রোহান, তাদের কথায় যুক্তি আছে, তাই ভাবছি তোর আর সামিরার বিয়ের পর আমি ঈশাকে নিয়ে আমার বাবার বাসায় চলে যাব। বাসাটা ঈশার নামে করে দেব, মাঝে মাঝে তোদের দেখতে আসবো। রোহান ভ্রু কুঁচকে বলল, তুমি আবার বাবাকে ছেড়ে চলে যাবে? ফয়সাল বললেন, ঈশার এই মুহূর্তে একা থাকা সম্ভব না, এটা সাময়িক সিদ্ধান্ত। রোহান দৃঢ় কণ্ঠে বলল, ঈশা এখানেই থাকবে, আর দিহানও আমার সাথে থাকবে। সামিরার বাবা মাকে খুশি করা, সমাজের মানুষকে খুশি করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আমার ভাইয়ের দায়িত্বগুলো পালন করা। আর এত কিছুর পর তোমাদের ওই পরিবারের সাথে যোগাযোগ রাখার কোনো দরকারই নেই। তোমাদের জন্য ছেলের বউ বাচ্চা ইম্পর্ট্যান্ট, নাকি যাদের সাথে এখনো কোনো আত্মীয়তা হয়নি তাদের মন রক্ষা করা ইম্পর্ট্যান্ট? রাজিয়া ব্যস্ত কণ্ঠে বললেন, রোহান, সামিরা তোর হবু স্ত্রী। হবু, কিন্তু হয়তো নি। যে মেয়ে এখনো বিয়ে করে আসেনি আর এখনই আমাদের শর্তের উপর শর্ত দিয়ে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো না তার সাথে অ্যাটলিস্ট আমি কখনো ভালো থাকতে পারবো না? সামিরা ভালো মেয়ে, কিন্তু আমার মনে কোনো জায়গায় করতে পারেনি। মেয়েটা হয়তো ভালো, কিন্তু আমার জন্য ভালো না। আমি পারবো না এত শর্ত মেনে বিয়ে করতে। ঈশা আর তিহান এখানেই থাকবে, যার ইচ্ছে হয় সে বিয়ে করবে, ইচ্ছে না হলে করবে না। আমার এসবের মাথা ঘামানোর কোনো ইচ্ছেই নেই। নিজের কথাও ভেবে দেখ রোহান। আমি কি চাই জানতে চাও? কখনো জানতে চেয়েছো তোমরা? হ্যাঁ, বল না, কেন জানতে চাইবো না? রোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ঈশার দায়িত্ব নিতে চাই, ঈশাকে বিয়ে করতে চাই, দিহানের বাবা হতে চাই। ফয়সাল চকিত দৃষ্টিতে রোহানের দিকে তাকালেন, তারপর গম্ভীর মুখে বললেন, তুই কি ভেবে কথাগুলো বলছিস? রোহান উঠে দাঁড়িয়ে বলল, থাক, তোমরা কিছু বুঝবে না, বাদ দাও। রাজি আর ফয়সাল চুপ হয়ে গেলেন। রোহানও চলে গেল। এরপর রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল। তার মনে যা এসেছিল সে বলে দিয়েছে। সে ঈশাকে পায়নি, কিন্তু মায়াও ছাড়তে পারেনি। একাকী থাকলে তার খুব ইচ্ছে করতো ঈশার সাথে কথা বলতে। ঈশা যখন দিব্যের সাথে হেসে হেসে কথা বলতো, তখন নিজেকে দিব্যের জায়গায় কল্পনা করতে ভালো লাগতো তার। এসব কল্পনার কারণেই হয়তো দিব্য আর ঈশার ভালোবাসায় নজর লেগে গেছে। রোহান মাথায় হাত দিয়ে পিড়বিড় করে বলতে লাগলো, আমি খুন করেছি আমার ভাইকে। আমি আমার আবেগ আটকাতে পারিনি, ওদের সুন্দর সংসারে নজর লাগিয়ে দিয়েছি। আমাকে মাফ করে দিস ভাই। এমনটা জানলে অনেক দূরে চলে যেতাম, কিন্তু আমিও তো ঈশাকে অনেক ভালোবাসি। I truly love her. I love you too, Dibbo. But I was helpless. I couldn't control myself. রোহানের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে গেল। সে দুপুরে খায়নি। রোহানের উপর এখন ঈশাকে খাওয়ানোর দায়িত্ব। খাবার নিয়ে ঈশা রুমের সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল রোহান। ঈশা ভেতর থেকেই বলল, কে?
রোহান ক্ষীণ কণ্ঠে বলল, আমি। ঈশা কিছুক্ষণ নীরব থেকে বলল, দিহান ঘুম। দরজা খোলো। না, ও ঘুম। আর কোনো দরকার আছে? খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। খাবো না। রোহান ধমকে সুরে বলল, ঈশা দরজা ভেঙে দেবো বলছি, মাথা খারাপ করবে না। ঈশা চুপচাপ দাঁড়িয়ে রইল। কত বড় সাহস দরজা ভাঙার কথা বলছে। সেও পাল্টা উত্তর দিল, দরজা ভাঙলে দিহান ভয় পাবে, ওর ঘুম ভেঙে যাবে। রোহান চেঁচিয়ে বলল, আস্ত একটা বেয়াদব দেখছি তুমি, আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। ঈশা খুব জোরে রোহান কথাটি বলল। ঈশা এখন মনে মনে ভয় পাচ্ছে। দরজার একপাশে দাঁড়িয়ে কেঁদে দিল সে। এতটা বোঝা হয়ে গেছে যে নিজের রুমেও শান্তিতে থাকতে পারছে না। রাজিয়ার ফয়সাল আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। রোহানের রাগ সম্পর্কে ফয়সাল আহমেদের ধারণা আছে। রাজিয়া রহমান কিছু বলতে যাবেন, তখনই ফয়সাল আহমেদ তাকে ইশারে চুপ থাকতে বললেন। ফয়সাল শান্ত কণ্ঠে দরজার কাছে এসে বললেন, ঈশা মা, দরজাটা খোলো। তুমি না খেয়ে থাকলে দিহানের কি হবে ভেবে দেখেছো? তখন আমার ছেলেরা তারা কষ্ট পাবে। তুমি দিব্যকে কষ্ট দিও না মা। ঈশা কাপা হাতে দরজা খুলে দিতে রোহান দরজাটা খুব জোরে ধাক্কা দিল। ঈশা ভয়ে কয়েকবার দূরে সরে দাঁড়ালো। রাজিয়া রোহানের সামনে এসে দাঁড়িয়ে বলল, রোহান, কার উপর রাগ দেখাচ্ছিস? রোহান রাগী স্বরে বলল, এভাবে দরজা বেঁধে বসে থাকা, খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণ কি জিজ্ঞেস করো ওকে। আর আমার সামনে যাতে এসব ন্যাকামো না করে। এখন তার জন্য আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। ঈশা চেঁচিয়ে বলল, দিহানা আমার বাচ্চা, আপনার না। তুমি চুপ করো মা, ওকে থামাও, আমার মেজাজ খারাপ করতে মানা করো। তাদের চেঁচামেচিতে দিহানের ঘুম ভেঙে গেল। রোহান খাবারের প্লেট টেবিলের উপর রেখে দিহানকে নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় বলল, খাওয়া শেষ না করলে দিহানকে পাবে না, আজকে আমার সাথে থাকবেও। রোহান যাওয়ার পর ঈশা শব্দ করে কেঁদে দিল। রাজিয়া হাত ধুয়ে এসে ঈশাকে ভাত খাইয়ে দিলেন। ঈশার চোখ বেয়ে পানি পড়ছে আর সে পানি দিয়ে ভাত গিলছে। ফয়সাল আহমেদ ঈশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। খাওয়া শেষে ঈশা রাজিয়ার হাত ধরে বলল, আমি দিব্যকে ফেলে কোথাও যাব না। এখানে আমার দিব্যের স্মৃতি আছে, সব জায়গা জুড়ে শুধু ওরই স্মৃতি। আমি দরজা আটকে বসে থাকবো, কারোর সামনে আসবো না। সামির আপু আর রোহান ভাইয়ের সামনেও আসবো না। তবু এই ঘর ছেড়ে যাব না। শেষ রাতে আমার দিব্য এই ঘরে ছিল মা, আমার দিব্য এখানেই ছিল, হয়তো এখনো আছে। আমি চলে গেলেও ঘুমাতে পারবে না। মা, বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। ফয়সাল শান্ত কণ্ঠে বললেন, আমার মেয়েকে তাড়িয়ে দেওয়ার সাহস কারো নেই। আমার মেয়ে তার বাবা মার সাথেই থাকবে, আর আমাদের ছোট্ট দিব্য তার দাদা দাদির সাথে থাকবে। রাজিয়া রহমান ঈশার কাপড় পাল্টে দিলেন, তারপর ঈশাকে শুইয়ে দিলেন। ঈশা রাজিয়ার হাত ধরে বলল, দিহান। রাজিয়া মুচকি এসে বললেন, বাবার সাথে খেলছে হয়তো, তুমি ঘুমিয়ে পড়ো। রোহন ভাইয়া দিহানের বাবা না? ঈশা দেখো, দিহানের এখন বাবারও দরকার। বাবা ছাড়া সন্তান বড় করা খুব কষ্টের, আমি জানি কষ্টটা কেমন। কিন্তু দিব্য তো আমাদের ছেড়ে চলে গেছে, দিহান তো অনাথ। এভাবে বলো না ঈশা। হ্যাঁ, দিব্যের জায়গাটা তুমি হয়তো কাউকে দিতে পারবে না, কিন্তু দিহানকে বাবা তুমি এনে দিতে পারবে। মানে? তুমি রোহানকে বিয়ে করে নাও। রোহান দিব্যের বাবা হতে চায়, ও তোমাকে বিয়ে করতে চায়। ঈশা নির্বাক চোখে রাজিয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি ঘোলা হয়ে আসছে, আবার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রুগুলো বড্ড বেহায়া, যখন তখন গড়িয়ে পড়ে। ঈশা কাপা কণ্ঠে বলল, কি বলছেন মা? আমার দিব্য এখনো আমার সাথে আছে, আমি বাকি জীবন ওর বিধবা হয়ে থাকবো। দিব্য আমার অপেক্ষায় আছে। আমি অন্য কাউকে স্থান দিলে দিব্য কষ্ট পাবে, আমাদের মাঝে আর কেউ আসবে না। জীবন কারোর জন্য থেমে থাকে না ঈশা। আমি এতটা নির্দয় হতে পারি না মা। দিব্য কখনো ভালো থাকবে না মা, প্লিজ আমাকে আর এসব বলবেন না। রাজি আর কিছু বললেন না। ঈশাও অল্প সময়ের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাজিয়া বের হয়ে গেলেন। তারপর রোহানের
ঘরে গিয়ে দেখলেন সে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। রাজিয়া ছেলের পেছনে এসে তার কাঁধে হাত বুলিয়ে দিলেন। রোহান পেছন ফিরে মায়ের হাত ধরে ভেজা কণ্ঠে বলল, আমি ঈশার কষ্ট সহ্য করতে পারছি না মা। দিব্যকে হারিয়েছি, ঈশাকেও হারাতে পারবো না আমি। আমি ওকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। অনেক আগে থেকে ওকে ভালোবাসতাম। একদিন জানলাম দিব্য ওকে ভালোবাসে। এরপর আর আমি আমার ভালোবাসার কথা কাউকে বলিনি, নিজের মধ্যে দাফন করে ফেলেছি। আর কত সহ্য করবো এসব? রাজিয়া ক্ষীণ কণ্ঠে বললেন, ঈশা কি এই সম্পর্ক মেনে নেবে? জানি না, কিন্তু আমি ঈশার অপেক্ষায় থাকবো।